সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। তোমাদের রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের আমি আলোচনা শুরু করতেছি। ষষ্ঠ অধ্যায়টা হলো মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। ইংরেজিতে যেটা বলা হচ্ছে মোল কনসেপ্ট অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। এই অধ্যায়ে শুরু করার আগে এখানে যে কথাটা তোমাদের বলছে সেটা হলো রাসায়নিক বিশ্লেষণ বা রাসায়নিক সংশ্লেষণ আলোচনা করার জন্য দুটি পদ্ধতি রসায়ন শাস্ত্রে বা রসায়ন বিজ্ঞানে প্রচলিত। একটা হচ্ছে পদার্থের গুণের উপরে আলোচনা, সেটা হচ্ছে গুণগত পদ্ধতি। আর একটা হচ্ছে পদার্থের পরিমাপ সম্পর্কে আলোচনা, যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিমাপ করা হবে, সেটা হলো পরিমাণগত পদ্ধতি। এই দুটি পদ্ধতির সাহায্যে যে কোনো ঘটনা বিশ্লেষণের জন্য এই দুটি পদ্ধতি প্রচলিত। একটা হলো ঘটনাটার গুণগত বিশ্লেষণ, আর একটা যে কোনো পরিমাপ বা ঘটনার পরিমাণগত বিশ্লেষণ। অর্থাৎ একটা হলো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর একটা হলো কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। এই কোয়ান্টিটিভ বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে বিশেষ করে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস যে তারপর নির্ভরশীল সেটা হলো মোল। এই মোল এটা সম্বন্ধে একটা ধারণা আমরা এখানে নেওয়ার চেষ্টা করব, যেটা পরিমাণগত রসায়নের একক বলা চলে, এবং মোলের সঙ্গে ঘনমাত্রার সম্পর্ক আমরা বাহির করব। তো মোল প্রকাশ করার জন্য একটা গ্রামের দরকার, গ্রামে প্রকাশিত করতে হবে। তো এই মোল সম্পর্কে ধারণা কিছুক্ষণ পরে আমি আলোচনা করব। এই অধ্যায়ের সূচনায় তোমাদের জেনে রাখা ভালো, যদি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ো তাহলে কি কি তোমরা জানতে পারবে। মোলের পরিমাপ করতে পারবে, মোল সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে। রাসায়নিক সংকেত, যোজনী এবং প্রতীকের মাধ্যমে সংকেত লেখার পর রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণের সমতা করতে পারবে। এবং এখানে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করার জন্য তোমরা কিছু সমস্যা আছে, সে সমস্যাগুলোর সমাধান করতে পারবে। এবং স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে নির্ণয় করা সম্ভব হবে। এখানে তোমরা রাসায়নিক বিক্রিয়ায় ভর, উৎপাদ ও বিক্রিয়ক থেকে এর পরিমাপ করতে পারবে। এবং এখানে গুরুত্বপূর্ণ আর একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এ সম্পর্কে এখানে ধারণা তোমাদের দেওয়া থাকবে, তোমরা জানতে পারবে দ্রবণ মোলারিটি, একটা নির্দিষ্ট দ্রবণ মোলারিটি, মোলার দ্রবণ কিভাবে তৈরি করা যাবে সে সম্পর্কে এখানে ধারণা থাকবে। এখানে ধারণা পাবে তোমরা তুতের পানির পরিমাণ কিভাবে নির্ণয় করা যাবে। এছাড়াও আণবিক ভর, পারমাণবিক ভরের সাহায্যে যৌগের আণবিক ভর নির্ণয় করা যাবে, এবং মোলার আয়তন এই সম্পর্কে এখানে ধারণা থাকবে। এই ধারণাগুলো করার আগে সর্বপ্রথমে যে জিনিসটা এখানে দরকার সেটা হলো মোলের ধারণা পাইতে গেলে আমরা
যেরকম কোথাও যদি ডিম কিনতে চাই তাহলে বলা হবে 1 ডজন ডিম বা 1 হালি ডিম 12টা, 12টা ডিম মিলে 1 ডজন। ঠিক তেমনি 4টা মিলে 1 হালি। এই যে একটা একক ডর্জন হালি, তোমাদের বইতে প্রথমে আছে যে 12টি অক্সিজেন, 12টি অক্সিজেন সমান 1 ডর্জন, 1 ডর্জন অক্সিজেন। ঠিক তেমনি 100টি অক্সিজেন 1 শতক অক্সিজেন। ঠিক তেমনি 1000 অক্সিজেন, 1000টি অক্সিজেন 1000 অক্সিজেন। অর্থাৎ এই যে ডর্জন এবং শতক, এই যে আমরা 100টি না বলে এখানে 1 শতক, এখানে 12টা না বলে 1 ডর্জন। ঠিক তেমনি যখন 1 অণু অক্সিজেন, এটা বুঝাবে 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। এতটি অণুতে বুঝাবে 1 অণু 1 মোল, 1 মোল অণু অক্সিজেন। ওইরকম 1 মোল পরমাণু বুঝাবে এতটি পরমাণু, এতটি পরমাণু। ঠিক তেমনি 1 মোল আয়ন, যে কোনো 1 মোল আয়ন, সেখানেও বুঝাবে এতটি আয়ন। আবার 1 মোল ইলেকট্রন বুঝাবে এতটি ইলেকট্রন। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর ও আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তবে সেটাকে বলা হবে 1 মোল। যেমন 1 মোল পানি, সেখানে 18 গ্রাম, এতে বুঝাবে এতটি অণু, এতটি অণু পানির, এতটি অণু 18 গ্রাম, সেখানে 1 মোল পানি। অর্থাৎ 1 অণু পানির ভর 18 গ্রাম, সেখানে 1 মোল পানি 18 গ্রাম, সেখানে থাকবে এতটি অণু, এতটি অণু। অর্থাৎ এতটি অণুর সমাহার হবে, পানির এতটি অণু যদি একত্রে করা যায় তার ওজন হবে 18 গ্রাম এবং সেটা হবে তার 1 মোল পানি, অর্থাৎ 1 অণু পানি। এই সংখ্যাটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এটা কেমন করে আবিষ্কার হলো সে আবিষ্কারের দিকে একটু যাই। অ্যাভোগাড্রো একটা পরীক্ষায় বলেছেন, আমরা যদি পরপর কিছু গ্যাস জারে কোনো পদার্থ বা কোনো বিকারে যদি কোনো পদার্থ নিই, এটাতে মনে করো হাইড্রোজেন নিলাম, আর এটাতে অক্সিজেন নিলাম, এটাতে কার্বন ডাইঅক্সাইড নিলাম। অনুরূপভাবে আরেকটা গ্যাস জারি মনে করো, সেখানে সালফার ডাইঅক্সাইড নিলাম। এখন এই ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন গ্যাস নেওয়া হলো। ওনার এক্সপেরিমেন্টটা এই ধরনের ছিল, ভিন্ন ভিন্ন পাত্রে বিভিন্ন ধরনের গ্যাস নেওয়া হলো। কোনো পদার্থও নিতে পারি, লিকুইড পানি নিতে পারি, অথবা সোডিয়াম ক্লোরাইড নিতে পারি, অথবা সালফুরিক অ্যাসিড লিকুইড নিতে পারি, অথবা 55.5 গ্রাম লোহাও নিতে পারি। তো এই আলোচনা পরে আসতেছি। তো ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন গ্যাস নেওয়া হলো এবং তাদের আয়তন সম আয়তন, অর্থাৎ প্রত্যেক জায়গায় সমান আয়তন নেওয়া হলো। 5 সিসি 5 সিসি 5 সিসি মনে করো, এবং তাপমাত্রাটা নেওয়া হলো 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপ নেওয়া হলো 1 বায়ুমণ্ডল বা 260 মিলিমিটার অফ মার্কারি, অর্থাৎ 1 বায়ুমণ্ডল 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে
একই আয়তনে, একই উষ্ণতায়, একই চাপে, সব জায়গায় সমান। অর্থাৎ এখানে চাপটা যা হলো, এখানকার চাপটা তাই একই চাপ, সব জায়গায় এক অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। এবং উষ্ণতা, এখানে উষ্ণতা টি মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস, সব জায়গায় টিটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এবং আয়তনটা এখানে V1 মনে করো 5 সিসি ছিল, সব জায়গায় ভিটা হলো 5 সিসি। তাহলে কথাটা দাঁড়ালো এরকম, ভিন্ন ভিন্ন গ্যাসগুলো ভিন্ন ভিন্ন পাত্রে আমরা নিলাম, নেওয়ার পর ওখানে তাপমাত্রা, চাপ এবং আয়তন সমান রাখলাম। তাতে দেখা যাবে, পরীক্ষা করে দেখা গেছে এখানে যতগুলো কণা, এখানে ততগুলোই কণা, অথচ এখানকার হলো 2 গ্রাম, এটা হলো 32 গ্রাম, এটা হলো 44 গ্রাম, আর এটা হলো 64 গ্রাম। কেন 64 গ্রাম? সালফার 32, অক্সিজেন দুটা 16 করে 32, 2 32 64 গ্রাম। এখানে কার্বন 12, অক্সিজেন 32 মিলে 44 গ্রাম। এখানে দুটো অক্সিজেন 16, 2 32 গ্রাম। এখানে দুটো হাইড্রোজেন 2 গ্রাম। অথচ দেখো এখানে 2 গ্রাম, 32 গ্রাম, 44 গ্রাম, 64 গ্রাম ইত্যাদি। ওজনটাও আলাদা, কিন্তু কণার সংখ্যাগুলো একই। এখানেও পাওয়া গেল যতটুকু কণা, এখানেও ততটুকু কণা, কণার পরিমাণ সমান। অর্থাৎ ওইটাই হলো অণু। অর্থাৎ সমায়তনে, সম উষ্ণতায়, ভিন্ন ভিন্ন গ্যাসে একই তাপমাত্রা ও চাপে সমান সংখ্যক অণু থাকবে, এবং সেই অণুর সংখ্যাটা হলো 6.023 ইন্টু 10⁻23। এতটি অণু বা এতটি কণা। অর্থাৎ এতটি কণার সমাহার সালফার ডাইঅক্সাইডের 64 গ্রাম, এতটি কণার সমাহার কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম, এতটি কণার সমাহার এক অণুর অক্সিজেনের 32 গ্রাম ভর, এতটি কণার সমাহার হাইড্রোজেনের সেখানে হলো 2 গ্রাম। এটাই হলো মোলার। অর্থাৎ 1 মোল হাইড্রোজেন 2 গ্রাম, পরিমাণ হলো 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। অর্থাৎ যেমন 1 ডর্জন বলতেছি আমরা 12টি, 1 ডর্জন কলা 12টি, 1 ডর্জন ইট 12টি, 1 ডর্জন তোমরা ডিম কিনতে যাবে সেটা 12টি। ঠিক তেমনি 1 মোল হাইড্রোজেন 2 গ্রাম, সেখানে এতটি কণা। এবং এই কণাটা দেখো 6.023, এর সঙ্গে 20টি শূন্য যদি আমরা দেই, ততটি কণার সংখ্যা। অর্থাৎ এতটি কণা আছে 2 গ্রামের মধ্যে, 32 গ্রামের মধ্যে, এতটি কণা আছে 44 গ্রামের মধ্যে, এতটি কণা আছে 64 গ্রামের মধ্যে। 1 মোল পানি যেখানে 18 গ্রাম, সেখানে কণার পরিমাণ হলো 6.023 ইন্টু 10⁻23 এতটি কণা। এটা হলো মোল। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে এককটি পাওয়া যাবে, সেটা হলো মোল। এই মোল বিজ্ঞান জগতে, রসায়ন শাস্ত্রে, শুধু বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ মোলের ধারণা না থাকলে তাহলে আমরা অন্য কোনো হিসাবগুলো করতে পারবো না। এখন আমরা বলতে পারি, কথা আমরা বলতে পারি যে এক অণু কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। ঠিক তেমনি এক পরমাণু হাইড্রোজেন সমান 1 গ্রাম সমান হাইড্রোজেন H, একটি পরমাণু, সেখানেও হলো এতটি পরমাণু। ঠিক তেমনি একটি আয়ন হাইড্রোজেনের, সেখানে পরিমাণ 1 গ্রাম, সেখানে হাইড্রোজেন +1, সেখানে হলো এতটি আয়ন। অর্থাৎ এতটি আয়ন 10⁻23 এতটি আয়ন মিলে হবে 1 গ্রাম, সেটা হলো একটি আয়ন। অনুরূপভাবে একটি
এক মোল ইলেকট্রন সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি ইলেকট্রন সেখানে এক মোল ইলেকট্রন, অর্থাৎ এতটি আয়ন সমান সেখানে একটি হাইড্রোজেন আয়ন, সেখানে 1 গ্রাম হাইড্রোজেন প্রোটন ইত্যাদি। অর্থাৎ এক অণু পানি, সেখানে 1 মোল পানি সেখানে হলো 18 গ্রাম, সেখানে কণার পরিমাণ হলো 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। এই হিসাব থেকে 1 গ্রামে কতটি অণু, একটি অণুর কত ভর, অর্থাৎ 1 মোল পানিতে কয়টি কণা আছে, তাহলে 5 মোল পানিতে কয়টি কণা আছে, কয়টি পরমাণু ওজন, সেখানে আমরা বের করতে পারবো। এই হলো মোলের ধারণা। তোমাদের সকলকে ধন্যবাদ। এরপরে আমি এই মোলার আয়তন সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।